নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা আমার নিজের গল্প নয়। তবে গল্পটা আমার খুব কাছের একজন মানুষ, আমার এক ফলোয়ারের পাঠানো। তিনি আমাদের ইমেল করেছেন আর অনুরোধ করেছেন তার নাম যেন কোনোভাবেই প্রকাশ না করা হয়। গল্পটা এতটাই গভীর আর স্পর্শকাতর যে আমরাও তার নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে গল্পটা শোনার পর আপনারাও বুঝতে পারবেন কেন তার এই অনুরোধ। এমন একটা সম্পর্ক নিয়ে মানুষ খোলাখুলি কথা বলতে চায় না সহজে। তাই আপনারা যারা এই ধরনের বাস্তব জীবনের অজানা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে নতুন কোনো গল্প আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, আমি আমার প্রিয় পাঠকদের জন্য একটা বিশেষ জিনিস রেখেছি। তোমরা যারা পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনছ তাদের জন্যই এটা। মাঝে মাঝে আমার মনে হয় তোমাদের সাথে যদি সরাসরি কথা বলতে পারতাম। ঠিক এই মুহূর্তেই আমার মনে হলো তোমাদের সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য আমার ইমো নাম্বারটা দেওয়া যেতে পারে। আমার ইমো নাম্বারটা হলো +880100848353। তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই দিতে। তবে মনে রেখো, শুধু যারা এই গল্পের গভীরে ডুবেছ তারাই যেন এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নামটা হয়তো আপনারা থাম্বনেইলে দেখেছেন, তবে আমি আবারও বলছি, এটা আন্টির সাথে আমার সেই অপ্রত্যাশিত দেখা, যা আমার জীবনটাকে এক নতুন মোড় দিয়েছিল। আমি নীলা, একলা থাকি এই শহরে, একটা ভাড়া ফ্ল্যাটে। অফিসের কাছেই এই ফ্ল্যাটটা নিয়েছি যাতে যাতায়াতের সুবিধা হয়। বয়সটা ৩০ ছুঁই ছুঁই, কিন্তু মনের মধ্যে এখনও যেন একটা ১৭ বছরের চঞ্চল মেয়ে লুকিয়ে আছে। তবে এই শহরের যান্ত্রিক জীবন আর একাকিত্ব আমাকে অনেকটাই শান্ত করে দিয়েছে। বাবা মা গ্রামে থাকেন, মাঝে মাঝে ফোন করে খোঁজ নেন, বিয়ে শাদির কথা বলেন, কিন্তু আমার মনটা যেন কিছুতেই সায় দেয় না। কেমন যেন একটা শূন্যতা, একটা অপূর্ণতা সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমি জানি না আমি ঠিক কী খুঁজছি বা আমার মনের গভীরে ঠিক কিসের অভাব, হয়তো কিছু একটা যা আমি এখনও খুঁজে পাইনি। আমার দিনগুলো একঘেয়ে ছিল। সকালবেলা অফিসে যাওয়া, বিকেলবেলা ফিরে এসে নিজের জন্য রান্না করা, তারপর হয় টিভি দেখা নয়তো বই পড়া। বন্ধুদের সাথে অবশ্য আড্ডা হতো মাঝে মাঝে, কিন্তু সবকিছুর মধ্যেই কেমন যেন একটা সীমাবদ্ধতা ছিল। মনে হতো, এই কি জীবন, এর চেয়ে বেশি কিছু কি নেই? এই প্রশ্নটা আমার মনের গভীরে সবসময় ঘুরপাক খেত। একদিন সকালবেলা অফিসের জন্য তৈরি হচ্ছিলাম। ফ্রিজ প্রায় খালি, তাই ভাবলাম অফিসে যাওয়ার আগে একবার সুপারমার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই। দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে জামাকাপড় পরে বেরিয়ে পড়লাম। সুপারমার্কেটে পৌঁছে দেখি বেশ ভিড়, সপ্তাহের শুরু, তাই সবাই বাজার করছে। আমি আমার লিস্ট অনুযায়ী জিনিসপত্র নিচ্ছিলাম। শ্যাম্পুর র্যাকের সামনে গিয়ে যেই হাত বাড়িয়েছি, অমনি আমার হাত লেগে একটা শ্যাম্পুর বোতল নিচে পড়ে গেল, আর একই সাথে পাশের একজনের ব্যাগ থেকে কিছু ফলও গড়িয়ে পড়ল মেঝেতে। আমি দ্রুত নিচে তাকিয়ে দেখি একটা সুন্দর কমলা রঙের সুতির শাড়িতে আবৃত একজন মহিলা নিচু হয়ে ফলগুলো কুড়োচ্ছেন। আমি তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে গেলাম। আরে ইস, কি কাণ্ড, আমার জন্যই সব হলো, খুব দুঃখিত আন্টি। আমি প্রায় দৌড়ে গিয়ে ফলগুলো কুড়োতে সাহায্য করলাম। উনি আমার দিকে তাকালেন। ওনার বয়স ৪০-এর কোঠায় হবে, তবে মুখটা খুব শান্ত স্নিগ্ধ। চোখে কাজল আর কপালে একটা ছোট্ট টিপ, কোঁকড়ানো চুলগুলো যত্ন করে বাঁধা। কেমন যেন একটা অভিজাত ভাব, কিন্তু তার মধ্যে একটা অদৃশ্য বিষণ্ণতা লুকিয়ে আছে বলে আমার মনে হলো। তার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন একটা দোলা দিয়ে উঠল। এক অজানা ভালো লাগা আমাকে ঘিরে ধরল। উনি মৃদু হেসে বললেন, আরে না না, ঠিক আছে, এমন তো হতেই পারে, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ওনার গলার স্বরটাও খুব মিষ্টি শান্ত, আমার কানে যেন অমৃত ঢেলে দিল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, তবুও আমার জন্যই কোনো সমস্যা হয়নি তো? উনি বললেন, না না, একদম ঠিক আছে, আসলে আমিও খেয়াল করিনি, আপনি কি নিচ্ছিলেন? আমি শ্যাম্পু বলে আমি বোতলটা হাতে নিলাম। ও আচ্ছা, আপনি এই শ্যাম্পু ব্যবহার করেন, এটা খুব ভালো, আমি অনেক বছর ধরে এটা ব্যবহার করছি, উনি বললেন। আমি অবাক হয়ে বললাম,
ওহ তাই, আমিও এই প্রথম এটা কিনছি, এতদিন অন্য একটা ব্যবহার করতাম। একবার ব্যবহার করে দেখুন, আশা করি ভালো লাগবে। আপনার চুল বেশ লম্বা, এতে আরও সুন্দর হবে, উনি বললেন। তার চোখে একটা প্রসন্ন হাসি ছিল। আমি একটু লজ্জা পেলাম। ওনার এই সাধারণ কথাটা আমার মনে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জাগালো। সাধারণত কেউ আমার চুল নিয়ে এভাবে কথা বলে না। আমি ধন্যবাদ জানিয়ে বাকি জিনিসপত্র খুঁজতে গেলাম। উনিও অন্যদিকে চলে গেলেন। কিন্তু ওনার সেই মিষ্টি হাসি আর চোখের চাহনিটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি বারবার করে ভাবছিলাম, কে এই মহিলা, কি অদ্ভুত একটা আকর্ষণ। পরের কয়েকদিন আমি ওনার কথা ভাবছিলাম। এমন নয় যে আমি প্রেম করছি বা কিছু, কিন্তু ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলার ধরন, ওনার সেই বিষণ্ণ চোখ, সব কিছুই আমার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। আমার একঘেয়ে জীবনে যেন এক নতুন রং লেগেছিল। আমি থাকি 4 তলায়, আর অফিস থেকে ফেরার পথে প্রায়ই লিফটে একা উঠি। একদিন দেখি লিফটের দরজায় সেই মহিলা দাঁড়িয়ে আছেন, হাতে একটা সবজির ব্যাগ। আমি উনাকে দেখে একটু অবাক হলাম। তার মানে কি উনি এই বিল্ডিংয়েই থাকেন? আমি দ্রুত এগিয়ে গিয়ে বললাম, আন্টি, আপনি কেমন আছেন? উনি আমাকে দেখে মৃদু হাসলেন। আরে আপনি, ভালো আছেন আপনি? আমিও ভালো আছি। আপনি কি এই বিল্ডিংয়ে থাকেন? আমি জিজ্ঞাসা করলাম। আমার গলার স্বরটা কেন যেন একটু বেশি উচ্ছ্বাসিত শোনাচ্ছিল। উনি হাসলেন। হ্যাঁ, আমি 5 তলায় থাকি, আপনার প্রতিবেশী। আমার মুখটা আনন্দে ভরে উঠল। তাই, কি দারুণ, আমি নীলা 4 তলায় থাকি। আমি মিতালি সরকার, উনি বললেন। ওনার হাসিটা এত সুন্দর ছিল যে আমার মনটা ভরে গেল। লিফটে দুজনেই চুপচাপ ছিলাম, কিন্তু সেই নীরবতার মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত বোঝাপড়া ছিল। আমার মনে হচ্ছিল, এই বুঝি আমার একাকিত্ব শেষ হতে চলেছে। একজন নতুন বন্ধুর দেখা পেলাম যেন। লিফট 5 তলায় থামতেই উনি নেমে গেলেন। আবার দেখা হবে নীলা, বলে উনি হেসে চলে গেলেন। আমি লিফট থেকে নেমে নিজের ফ্ল্যাটে ঢুকলাম। আমার মনে তখন হাজারো চিন্তা। মিতালি আন্টি, কি সুন্দর নাম। আমার মনে হচ্ছিল যেন আমার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। তার কথা ভাবতে ভাবতে আমার অফিসের ক্লান্তি কখন যেন দূর হয়ে গিয়েছিল। সেই রাতে আমি অন্য দিনের চেয়ে অনেক বেশি হাসিখুশি ছিলাম। পরের কয়েক সপ্তাহ মিতালি আন্টির সাথে আমার টুকটাক দেখা হতে লাগল, কখনো লিফটে, কখনো নিচে হাঁটতে গিয়ে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসতাম। প্রথমে শুধু কেমন আছেন দিয়েই কথা শুরু হতো, তারপর আস্তে আস্তে 2-4টে কথা যোগ হতে থাকল। উনি আমার পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেন, আমার অফিস কেমন চলছে জানতে চাইতেন, আমিও ওনার বাড়ির খোঁজ নিতাম। মিতালি আন্টি খুবই শান্ত স্বভাবের মহিলা, কথায় খুব বেশি শব্দ খরচ করতেন না, কিন্তু যা বলতেন তাতেই যেন একটা গভীরতা ছিল। উনার চাল চলনে একটা আভিজাত্য ছিল, কিন্তু সেটা অহংকারের নয়, বরং একটা পরিশীলিত ভঙ্গিমা। আমি উনার দিকে তাকিয়ে থাকতাম। উনার হাত নাড়ার ভঙ্গি, উনার শাড়ির ভাঁজ, সব কিছুই আমার চোখে অদ্ভুত সুন্দর লাগত। মাঝে মাঝে মনে হতো উনি হয়তো কোনো গভীর চিন্তায় ডুবে থাকেন। উনার চোখের সেই বিষণ্ণতা আমাকে ভীষণভাবে টানত। আমি চাইতাম উনার বিষণ্ণতার কারণ জানতে, উনার পাশে থাকতে। একদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। হঠাৎ দেখি মিতালি আন্টিও ওনার বারান্দায় দাঁড়িয়ে আছেন। উনি আমাকে দেখে হাসলেন, আমিও হাসলাম। তারপর উনি বললেন, এই শহরে তো একা থাকতে বেশ কষ্ট হয়, তাই না নীলা? আমি বললাম, হ্যাঁ আন্টি, মাঝে মাঝে খুব একাকী লাগে, পরিবার ছেড়ে দূরে থাকতে ভালো লাগে না। আমারও লাগে, উনি শান্তভাবে বললেন। আমার স্বামী বিজনেসের কাজে প্রায় বাইরে থাকেন, মাসের পর মাসও তিনি বাইরে থাকতে পারেন। ছেলে বিদেশে পড়াশোনা করে, বাড়িতে আমি একাই থাকি। মাঝে মাঝে মনে হয় এই এত বড় বাড়িটা আমাকে গিলে খাচ্ছে। ওনার কথা শুনে আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তাহলে উনিও একা? এই শহরে এত মানুষ, অথচ কতজনই না একা জীবন কাটাচ্ছে। উনার কষ্টটা আমার নিজের কষ্টের মতোই মনে হলো। আমি বললাম, সত্যি একা থাকা না খুব কঠিন। আপনার স্বামী বাইরে থাকলে তো আরও কষ্ট। আপনার মন খারাপ হলে আপনি কি করেন আন্টি? উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করব, বই পড়ি, টিভি দেখি, মাঝে মাঝে একটু বাগানের কাজ করি, কিন্তু তাও যেন সময় কাটতে চায় না। আপনার মতো কেউ যদি পাশে থাকত একটু গল্প করার জন্য। ওনার কথা শুনে আমার মনে হলো, আমি কি সেই মানুষটা হতে পারি? আমি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম।
আন্টি, আপনার যদি কিছু মনে না হয় তাহলে মাঝে মাঝে আমার ফ্ল্যাটে আসবেন না কেন? চা কফি একসাথে খাবো, গল্প করব, আমারও খুব ভালো লাগবে। মিতালি আন্টির মুখে একটা উজ্জ্বল হাসি ফুটল। সত্যি বলছেন নীলা, আপনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন? হ্যাঁ আন্টি, কেন নয়, আমারও খুব ভালো লাগবে আপনার সাথে গল্প করতে। ধন্যবাদ নীলা, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আজকাল এমন আন্তরিক মানুষ খুবই দেখা যায় না, উনি বললেন। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন দিকে মোড় নিল। পরের দিন বিকেলে আমি অফিস থেকে ফিরে এসে দেখি মিতালি আন্টি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছোট্ট টবে একটা অর্কিড গাছ। আন্টি, আপনি? আমি দরজা খুলতে খুলতে বললাম। উনি মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, আপনার সাথে চা খাবো বলে চলে এলাম। এই ফুলটা আপনার জন্য, আপনার ঘরটাকে আরও সুন্দর করে তুলবে। আমি ওনার কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, আহ কি সুন্দর, অনেক ধন্যবাদ আন্টি, ভেতরে আসুন। উনি আমার ফ্ল্যাটে ঢুকলেন। আমার ছোট ফ্ল্যাটটা হয়তো ওনার বিশাল ফ্ল্যাটের মতো নয়, কিন্তু আমি খুব যত্ন করে গুছিয়ে রেখেছিলাম। সবসময় সবকিছু মনের মতো হয় না। আমি বললাম, হ্যাঁ আন্টি, জীবনটা হয়তো সিনেমার মতো নয়, তবে মনের মানুষ পাশে থাকলে কঠিন পথও সহজ হয়ে যায়। আন্টি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার চোখে জল টলমল করছিল। আমি বুঝি না নীলা, কেন এমন হয়, কেন এত একা লাগে। আমার সব আছে, অথচ আমার মনের ভেতরটা যেন খাখা করছে। আন্টির চোখের জল দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আর থাকতে পারিনি। আলতো করে ওর কাঁধে হাত রেখেছিলাম। ওর শরীরটা আমার স্পর্শে যেন কেঁপে উঠেছিল। আমি ওকে নিজের দিকে টেনে নিয়েছিলাম। ওর মাথাটা আমার কাঁধে রেখেছিলাম। ওর ভেজা চুলের গন্ধ আমার মনকে আচ্ছন্ন করে ফেলছিল। আমি ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ওর উষ্ণতা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব কষ্ট ওনার জন্য আমার কাঁধে তুলে নিতে পারি। উনি আমার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, ধন্যবাদ নীলা, আমার পাশে থাকার জন্য। আমি শুধু ওনার চুলে আলতো করে চুমু খেয়েছিলাম। সেই স্পর্শটা ছিল অদ্ভুত এক অনুভূতিতে ভরপুর। সেদিন রাতে আমরা দুজনেই চুপচাপ ছিলাম, কিন্তু আমাদের মধ্যেকার সম্পর্কটা যেন আরও গভীর হয়ে উঠল। এক অদৃশ্য সুতোয় আমরা দুজনেই বাধা পড়ছিলাম, যার নাম আমি তখনও জানতাম না। পরের কয়েকদিন আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা একে অপরের ফ্ল্যাটে আরও বেশি সময় কাটাতে লাগলাম। গল্প, হাসি, রান্না আর মাঝে মাঝে দীর্ঘ নীরবতা। এই নীরবতার মধ্যেই আমরা যেন একে অপরকে আরও গভীরভাবে চিনতে শুরু করলাম। আমি ওর প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত মায়া দেখতাম। ওর শাড়ির ভাঁজে অথবা খোলা চুলে এক অদ্ভুত সম্মোহন ছিল, যা আমার চোখ ফেরাতে দিত না। ওর হাসি, ওর কথা বলার ভঙ্গি, সব কিছুই আমার মনকে বারবার আকর্ষণ করত। আমি ওর মধ্যে এক নতুন জগৎ খুঁজে পাচ্ছিলাম, যা আগে আমার কাছে সম্পূর্ণ অজানা ছিল। একদিন দুপুরে আমি আন্টির ফ্ল্যাটে ছিলাম। উনি আমাকে তার বারান্দার ছোট বাগানটা দেখাচ্ছিলেন। নানা ধরনের ফুল গাছ ছিল সেখানে। আমরা দুজনেই মুগ্ধ হয়ে কথা বলছিলাম। হঠাৎ আন্টি একটা গাছের পাতা ছিঁড়তে গিয়ে তার আঙুলে আঘাত পেলেন। একটা সূক্ষ্ম কাটা লেগে রক্ত বেরিয়ে এলো। আমি দ্রুত এগিয়ে গিয়ে বললাম, আন্টি কি হলো, সাবধানে। আমি দ্রুত ওনার আঙুলটা নিজের হাতে তুলে নিলাম। ছোট একটা লাল বিন্দুর মতো রক্ত দেখা যাচ্ছিল। আমি নিজের অজান্তেই ওনার আঙুলটা মুখে পুরে দিলাম, আলতো করে চুষে দিলাম। আন্টি আমার দিকে অবাক হয়ে তাকালেন। ওনার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল। আমি মুহূর্তের জন্য লজ্জা পেলেও ওনার চোখের গভীরতা আমাকে আরও সাহসী করে তুলল। আমার স্পর্শে আন্টি যেন কেঁপে উঠলেন। ওনার চোখ বন্ধ হয়ে গেল। আমার গালের উষ্ণতা আমার মুখে এসে লাগল। এই প্রথম আমাদের মধ্যে এমন একটা শারীরিক ঘনিষ্ঠতা হল, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমি আস্তে আস্তে ওনার আঙুলটা মুখ থেকে বের করে নিয়ে বললাম, ঠিক আছে আন্টি, আর লাগছে না তো? উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। ওনার চোখে এক অদ্ভুত ঘোর ছিল, যা আমি আগে কখনো দেখিনি। উনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। আমার বুকের ভেতর তখন ধুকপুক করছিল। এই ছোট্ট ঘটনাটা আমাদের মধ্যে একটা নতুন দেয়াল তৈরি করল, একটা নিষিদ্ধ অনুভূতির দেয়াল। সেই দিন থেকে আমি আন্টিকে আরও গভীর চোখে দেখতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এমন কিছু অনুভব করছি যা আমার জন্য সম্পূর্ণ নতুন,
কিন্তু অদ্ভুতভাবে তা আমাকে ভীষণভাবে টানছে। এর পরের দিনগুলোতে আমাদের চোখের ভাষা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। আন্টিও আমার দিকে কেমন যেন এক অন্যরকম দৃষ্টিতে তাকাতেন। আমাদের কথোপকথনেও কেমন যেন একটা চাপা উত্তেজনা থাকত। একটা অদৃশ্য আকর্ষণ আমাদের দুজনকেই একে অপরের দিকে টানছিল। এই আকর্ষণটা যে শুধু বন্ধুত্বের নয়, তার চেয়েও গভীর কিছু, সেটা আমরা দুজনেই যেন মনে মনে বুঝতে পারছিলাম, কিন্তু মুখে কেউ কিছু বলছিলাম না। একদিন বিকেলে মিতালি আন্টি আমাকে তার ফ্ল্যাটে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ওনার ফ্ল্যাটে চলে গেলাম। সেদিন ওনার স্বামী ফোন করেছিলেন, জানালেন যে তার আসতে আরও কিছুদিন দেরি হবে। আন্টি ফোন রেখে এসে আমার পাশে বসলেন। তার মুখে একটা হতাশার ছাপ স্পষ্ট। নীলা, এই একাকিত্ব আর সহ্য হয় না। আন্টি বললেন, তার গলার স্বরটা নরম আর ম্লান। আমি ওনার হাতটা আমার হাতে তুলে নিলাম। ওনার হাতটা খুব নরম আর শীতল ছিল। আমি আলতো করে ওনার হাতের ওপর আমার আঙুল বুলাতে লাগলাম। আন্টি, আপনার কি খুব খারাপ লাগছে? উনি আমার দিকে তাকালেন। ওনার চোখে এক গভীর শূন্যতা। হ্যাঁ নীলা, খুব খারাপ লাগছে। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা যেন একটা ফাঁকা ক্যানভাসের মতো, যেখানে শুধু শূন্যতা আর শূন্যতা। আমার মনটা ওনার কষ্ট দেখে কেমন যেন অস্থির হয়ে উঠল। আমি আর থাকতে পারলাম না। আমার হাতটা ওনার হাতের ওপর থেকে সরে গিয়ে আলতো করে তার কাঁধ ছুঁয়ে দিল। তারপর পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এলো। মনে হচ্ছিল যেন এক অদৃশ্য সুতোয় আমরা বাধা পড়েছি। ওর শরীরের উষ্ণতা আমাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল। আন্টি চোখ বন্ধ করে আমার স্পর্শ অনুভব করছিল, আর আমি ওর খোলা চুলে মুখ ডুবিয়ে গভীর শ্বাস নিচ্ছিলাম। আমার হৃৎস্পন্দন যেন কান্নার মতো স্পষ্ট হয়ে উঠছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন শুধু ওরই জন্য, আমার সবটুকু ভালোবাসা, সবটুকু আবেগ যেন ওর জন্য উজাড় করে দিতে চাইছিলাম। মিতালি আন্টি চোখ খুললেন। ওনার চোখে জল। উনি আমার দিকে তাকালেন। ওনার দৃষ্টিতে কেমন যেন এক প্রশ্ন ছিল, এক আকুলতা ছিল। আমি ওনার চোখেই আমার উত্তর খুঁজে পেলাম। আমি আর কোনো দ্বিধা না করে ওনার কপালে আলতো করে একটা চুমু খেলাম। ওর নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল, আর আমার হৃৎস্পন্দন যেন 1000 গুণ বেড়ে গিয়েছিল। আন্টি চোখ বুজেছিল, আর আমি ওর চুলে আঙুল বুলিয়ে দিচ্ছিলাম। সে রাতে আমরা দুজনেই যেন এক নতুন পৃথিবীতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে শুধু আমাদের দুজনের অস্তিত্ব। সমাজের সব নিয়ম, সব বাধা, সব লোকলজ্জা যেন সেই রাতে বিলীন হয়ে গিয়েছিল। শুধু ছিল দুটো একা মন আর এক অন্যরকম ভালোবাসা। সেদিন রাতে আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে উঠল, যা সমাজের চোখে হয়তো অপ্রত্যাশিত, অবৈধ, কিন্তু আমাদের কাছে সেটা ছিল ভালোবাসার এক নতুন সংজ্ঞা, এক গভীর আত্মিক টান। সেই রাতে আমরা অনেকক্ষণ একে অপরের আলিঙ্গনে আবদ্ধ ছিলাম। আন্টির নরম শরীরে নিজেকে জড়িয়ে ধরে আমার মনে হচ্ছিল আমি যেন এতদিন যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। ওর প্রতিটি স্পর্শে আমি যেন নতুন করে বাঁচতে শিখছিলাম। এক নিষিদ্ধ ভালোবাসার টানে আমি ডুব দিচ্ছিলাম। আমাদের মধ্যেকার নীরবতাটা হাজারো কথার চেয়েও বেশি গভীর ছিল। আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি আপনাকে খুব ভালোবাসি আন্টি। আন্টি শুধু আমার হাতটা আরও শক্ত করে ধরলেন, যেন বলতে চাইলেন তিনিও আমাকে ভালোবাসেন। এরপর থেকে আমাদের দেখা করার মাত্রা আরও বেড়ে গেল। আন্টির স্বামী বাইরে থাকলেই আমি উনার ফ্ল্যাটে চলে যেতাম। আমাদের সম্পর্কটা এখন শুধু মানসিক নয়, শারীরিক ঘনিষ্ঠতাতেও মোড় নিয়েছে। তবে তা সবসময় শালীনতার সীমায় আবদ্ধ থাকত। আমরা একে অপরের পাশে শুয়ে গল্প করতাম, একে অপরের শরীর স্পর্শ করে নিজেদের মধ্যেকার টান অনুভব করতাম। আমি আন্টির কোমল ত্বক অনুভব করতাম, তার বুকের উষ্ণতা অনুভব করতাম, তার খোলা চুলের ঘ্রাণ নিতাম। আন্টিও আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার পিঠে আলতো করে ম্যাসাজ করে দিত। প্রতিটি স্পর্শ ছিল আবেগে ভরপুর, যা আমাদের দুজনকে আরও কাছাকাছি আনত। এই সম্পর্কটা সমাজের কাছে অগ্রহণযোগ্য হলেও আমাদের কাছে তা ছিল এক অদ্ভুত শান্তির আশ্রয়। এক সন্ধ্যায় যখন আমরা আন্টির ফ্ল্যাটে কফি খাচ্ছিলাম, আমি হঠাৎ আন্টিকে বললাম, আন্টি, আপনার কি মনে হয় আমরা ঠিক করছি? আন্টি আমার দিকে তাকালেন। ওনার চোখে একটা গভীর চিন্তা। জানি না নীলা, হয়তো সমাজের চোখে আমরা ভুল করছি, কিন্তু আমি আমার জীবনে এত শান্তি আর আনন্দ আর কখনো পাইনি। তোমার পাশে থাকলে আমার সব কষ্ট, সব একাকিত্ব যেন বিলীন হয়ে যায়। আমি উনার হাতটা ধরে বললাম, আমারও তাই মনে হয় আন্টি।
আপনার প্রতিটি স্পর্শে আমি যেন নতুন করে বাঁচি। আমার মনে হয় আমি এতদিন যা খুঁজছিলাম তা আপনার মধ্যেই আছে। আন্টি আমার হাতটা শক্ত করে ধরলেন। তাহলে কি আমরা ভুল করছি নীলা? ভালোবাসা কি কখনো ভুল হতে পারে আন্টি? হয়তো আমাদের সম্পর্কটার কোনো সামাজিক মর্যাদা নেই, হয়তো কেউ এটাকে মেনে নেবে না, কিন্তু আমাদের কাছে তো এটা সত্য, আর সেটাই তো আসল, তাই না? আমি বললাম। আন্টি হাসলেন, উনার চোখ দুটো চকচক করে উঠল। হ্যাঁ নীলা, সেটাই আসল। এই সম্পর্কটা শুধু আমাদের দুজনের, আর এটা এমনই থাকবে। আমরা দুজনেই তখন এক গভীর নীরবতায় ডুবে গেলাম। সেই নীরবতা ছিল ভালোবাসার, ছিল প্রতিশ্রুতির। আমরা বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা খুব জটিল, খুব গোপন, কিন্তু সেই গোপনতার মধ্যেই যেন এক অদ্ভুত সৌন্দর্য ছিল। আমরা দুজনেই এই সম্পর্কের গভীরে ডুবে যাচ্ছিলাম, যেখানে সমাজের কোনো নিয়ম কানুন বা লোক লজ্জার স্থান ছিল না। আমাদের রাতের গভীর কথোকথনগুলো এখন আরও দীর্ঘ হতে শুরু করেছে। আন্টি তার শৈশবের কথা বলেন, তার কলেজে পড়ার দিনগুলোর কথা বলেন, যখন তিনি এক স্বপ্নের জগৎ দেখতেন। তার সেই স্বপ্নের অনেকটাই পূরণ হয়নি, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। তার স্বামী একজন ভালো মানুষ হলেও তার অভাবটা ছিল শুধুই আবেগ আর গভীরতার। আন্টি আমাকে বোঝাতেন কিভাবে একজন মানুষ সব পেয়েও অপূর্ণ থাকতে পারে। আমি তার কথা শুনতাম, আর মনে মনে ভাবতাম আমি হয়তো সেই শূন্যতাটা পূরণ করতে পারছি। আমার মনে হতো তার একাকিত্ব আর অপূর্ণতা আমাকে আরও বেশি করে তার দিকে টানছে। একদিন আন্টি আমাকে তার একটা পুরনো অ্যালবাম দেখালেন, বিয়ের ছবি, কলেজের বন্ধুদের সাথে ছবি। ছবি দেখতে দেখতে হঠাৎ তিনি একটা পুরনো সাদা কালো ছবি দেখালেন। আন্টির মুখটা মলিন হয়ে গেল। আমার মা খুব অল্প বয়সে মারা গেছেন নীলা। তারপর থেকে আমি নিজেকে আরও একা মনে করি। বাবাও তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি আন্টিকে সান্ত্বনা দিলাম, তার হাতে হাত রেখে বললাম, আমি আছি তো আন্টি আপনার পাশে। আমার কথা শুনে আন্টি আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যা আমার মনকে গভীরভাবে স্পর্শ করল। উনার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ। ভালো, উনি অসুস্থ, তার একটা জটিল রোগ ধরা পড়েছে, তবে তিনি চান না এই বিষয়ে কেউ জানুক। এই জন্যই তিনি এত ব্যস্ত থাকেন, বাইরে বাইরে থাকেন। আসলে তিনি চিকিৎসা করাচ্ছেন। আমি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আন্টির বিষণ্ণতার কারণটা এবার স্পষ্ট হল। আমার মনটা ওনার জন্য আরও বেশি করে কাঁদতে লাগল। আমি ওনার হাতটা আরও শক্ত করে ধরলাম। আন্টি, কি বলছেন আপনি? আমি তো কিছুই জানতাম না। আন্টি বললেন, তিনি চান না যে এই কথা ফাঁস হোক। সমাজের ভয়ে, তার ব্যবসার সুনাম নষ্ট হওয়ার ভয়ে তিনি এটা গোপন রাখতে চান। আমি তার পাশে আছি, কিন্তু সত্যি বলতে আমার মনের জোর যেন ভেঙে যাচ্ছে। আমি ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আন্টি, আমি আপনার পাশে আছি, আপনি একা নন, আমি সব সময় আপনার পাশে থাকব। আন্টি আমার কাঁধে মাথা রেখে কেঁদে উঠলেন। তার সেই কান্না আমার হৃদয়কে বিদীর্ণ করছিল। আমি বুঝতে পারছিলাম ওনার কত কষ্ট। এই গোপন ভালোবাসার পাশাপাশি ওনার জীবনের এই কঠিন সত্যটা আমাকে আরও বেশি করে ওনার প্রতি আকৃষ্ট করল। আমি চাইছিলাম ওনার সব কষ্ট আমার কাঁধে তুলে নিতে। আমি সেই রাতে ওনার পাশে ছিলাম, তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমাদের ভালোবাসাটা তখন শুধু শারীরিক আকর্ষণ ছিল না, তা এক গভীর আত্মিক নির্ভরতায় পরিণত হয়েছিল। আমরা দুজনেই যেন একে অপরের আশ্রয় হয়ে উঠেছিলাম এই নিষ্ঠুর পৃথিবীতে। রতনবাবুর অসুস্থতার খবরটা আমাদের সম্পর্কের ওপর একটা অন্য রকম প্রভাব ফেলল। একদিকে ছিল রতনবাবুর প্রতি একটা মানবিক সহানুভূতি, অন্যদিকে ছিল আন্টির প্রতি আমার গভীর ভালোবাসা আর নির্ভরতা। আমি জানতাম এখন আন্টির আরও বেশি করে আমাকে প্রয়োজন। আমি সব সময় তার পাশে থাকার চেষ্টা করতাম। যখন রতনবাবু বাইরে চিকিৎসার জন্য যেতেন, তখন আমি প্রায় প্রতিদিনই আন্টির ফ্ল্যাটে থাকতাম। আমি তার সাথে খাবার খেতাম, তার সাথে গল্প করতাম, তাকে সান্ত্বনা দিতাম। আমাদের সম্পর্কটা যেন এক নতুন স্তরে পৌঁছে গিয়েছিল, যেখানে শরীর ছাপিয়ে মন আর আত্মার টানটাই বড় হয়ে উঠেছিল। আন্টিও আমার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলেন। ওনার চোখের দিকে তাকালে আমি এক অদ্ভুত কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখতে পেতাম। আমি অনুভব করতাম উনিও আমাকে কতটা ভালোবাসেন, কতটা বিশ্বাস করেন। কিন্তু সমাজের ভয় আর এই সম্পর্কের অনিশ্চয়তা আমাদের দুজনকে সব সময় তাড়া করে বেড়াত। একদিন রাতে আমরা আন্টির ফ্ল্যাটে বসেছিলাম। রতনবাবু তখনও বাইরে। আন্টি আমাকে তার হাত ধরে বললেন, নীলা, তুমি আমার জীবনে এক নতুন সূর্য এনেছ। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমার জীবনটা ছিল এক অন্ধকার কক্ষের মতো।
আমি ওনার হাতটা ধরে বললাম, আন্টি, আপনার পাশে থাকতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাকে খুব ভালোবাসি। আন্টি আমার দিকে তাকালেন, ওনার চোখে জল টলমল করছিল। আমিও তোমাকে ভালোবাসি নীলা, কিন্তু আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। সমাজ কি এটাকে মেনে নেবে? রতনবাবু যদি জানতে পারেন। আমি ওনার বুকে মুখ রাখলাম। আমি জানি না আন্টি, কিন্তু যতদিন আমরা একসাথে আছি ততদিন আমরা শুধু আমাদের ভালোবাসাকে বিশ্বাস করব, বাকি সব ভুলে যাব। আন্টি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই রাতে আমরা দুজনেই এক গভীর ভালোবাসায় ডুবেছিলাম, যেখানে কোনো ভয় ছিল না, কোনো বাধা ছিল না, শুধু ছিল দুটো হৃদয়ের স্পন্দন, যা একসাথে মিলেমিশে এক নতুন সুর সৃষ্টি করছিল। এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না বন্ধুরা। নীলা আর মিতালি আন্টির সম্পর্কটা কোন দিকে মোড় নিল? রতনবাবু কি তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারলেন? তাদের গোপন ভালোবাসা কি সমাজের কাছে ধরা পড়ল, নাকি তারা এই নিষিদ্ধ সম্পর্কটা এভাবেই চালিয়ে যেতে পারল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং এমন আরও বাস্তব জীবনের অপ্রকাশিত গল্প শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করে। খুব তাড়াতাড়ি ফিরে আসব এই গল্পের পরবর্তী অংশ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না বন্ধুরা। নীলা আর মিতালি আন্টির সম্পর্কটা কোন দিকে মোড় নিল? রতনবাবু কি তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারলেন? তাদের গোপন ভালোবাসা কি সমাজের কাছে ধরা পড়ল, নাকি তারা এই নিষিদ্ধ সম্পর্কটা এভাবেই চালিয়ে যেতে পারল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং এমন আরও বাস্তব জীবনের অপ্রকাশিত গল্প শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করে। খুব তাড়াতাড়ি ফিরে আসব এই গল্পের পরবর্তী অংশ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রতনবাবুর অসুস্থতার খবরটা আমাদের সম্পর্কের ওপর একটা অন্য রকম প্রভাব ফেলল। একদিকে ছিল রতনবাবুর প্রতি একটা মানবিক সহানুভূতি, অন্যদিকে ছিল আন্টির প্রতি আমার গভীর ভালোবাসা আর নির্ভরতা। আমি জানতাম এখন আন্টির আরও বেশি করে আমাকে প্রয়োজন। আমি সব সময় তার পাশে থাকার চেষ্টা করতাম। যখন রতনবাবু বাইরে চিকিৎসার জন্য যেতেন, তখন আমি প্রায় প্রতিদিনই আন্টির ফ্ল্যাটে থাকতাম। আমি তার সাথে খাবার খেতাম, তার সাথে গল্প করতাম, তাকে সান্ত্বনা দিতাম। আমাদের সম্পর্কটা যেন এক নতুন স্তরে পৌঁছে গিয়েছিল, যেখানে শরীর ছাপিয়ে মন আর আত্মার টানটাই বড় হয়ে উঠেছিল। আন্টিও আমার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলেন। ওনার চোখের দিকে তাকালে আমি এক অদ্ভুত কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখতে পেতাম। আমি অনুভব করতাম উনিও আমাকে কতটা ভালোবাসেন, কতটা বিশ্বাস করেন। কিন্তু সমাজের ভয় আর এই সম্পর্কের অনিশ্চয়তা আমাদের দুজনকে সব সময় তাড়া করে বেড়াত। একদিন রাতে আমরা আন্টির ফ্ল্যাটে বসেছিলাম। রতনবাবু তখনও বাইরে। আন্টি আমাকে তার হাত ধরে বললেন, নীলা, তুমি আমার জীবনে এক নতুন সূর্য এনেছ। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমার জীবনটা ছিল এক অন্ধকার কক্ষের মতো। আমি ওনার হাতটা ধরে বললাম, আন্টি, আপনার পাশে থাকতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাকে খুব ভালোবাসি। আন্টি আমার দিকে তাকালেন, ওনার চোখে জল টলমল করছিল। আমিও তোমাকে ভালোবাসি নীলা, কিন্তু আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। সমাজ কি এটাকে মেনে নেবে? রতনবাবু যদি জানতে পারেন। আমি ওনার বুকে মুখ রাখলাম। আমি জানি না আন্টি, কিন্তু যতদিন আমরা একসাথে আছি ততদিন আমরা শুধু আমাদের ভালোবাসাকে বিশ্বাস করব, বাকি সব ভুলে যাব। আন্টি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই রাতে আমরা দুজনেই এক গভীর ভালোবাসায় ডুবেছিলাম, যেখানে কোনো ভয় ছিল না, কোনো বাধা ছিল না, শুধু ছিল দুটো হৃদয়ের স্পন্দন, যা একসাথে মিলেমিশে এক নতুন সুর সৃষ্টি করছিল। দিনগুলো এভাবেই কাটছিল। রতনবাবু যখন বাইরে থাকতেন, তখন আমি আন্টির পৃথিবী হয়ে উঠতাম। আমার অফিস থেকে ফিরে আসার পর প্রতিদিন আন্টির ফ্ল্যাটেই আমার ঠাঁই হতো। আমরা একসাথে রাতের খাবার খেতাম, গভীর রাত পর্যন্ত গল্প করতাম। কখনো কখনো চুপচাপ একে অপরের পাশে শুয়ে থাকতাম, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করতাম। আন্টির হাতের স্পর্শ, তার নরম গলার স্বর, তার চোখে লুকিয়ে থাকা ভালোবাসা সবকিছুই আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিত। আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম, কারণ আমি আন্টির পাশে থাকতে পারছিলাম, তার একাকিত্ব আর কষ্ট ভাগ করে নিতে পারছিলাম।
কিন্তু যখন রতনবাবু ফিরে আসতেন তখন আমাদের এই গোপন জগৎটা আবার অদৃশ্য হয়ে যেত। আমি আমার ফ্ল্যাটে ফিরে যেতাম আর আন্টি তার স্বামীর কাছে ফিরে যেতেন, যেন কিছুই হয়নি। এই লুকোচুরিটা আমার মনকে কষ্ট দিত, কিন্তু আন্টির অসহায় মুখটা দেখলে আমার সব কষ্ট মুছে যেত। আমি জানতাম রতনবাবুর অসুস্থতার কারণে আন্টি এখন আরও বেশি অসহায়। উনি একদিকে স্বামীর অসুস্থতার কষ্ট, অন্যদিকে আমাদের গোপন ভালোবাসার টান, এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছিলেন। রতনবাবুর স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তিনি আর আগের মতো বাইরে যেতে পারতেন না, বেশিরভাগ সময় ফ্ল্যাটেই থাকতেন। এতে আমাদের দেখা করা আরও কঠিন হয়ে পড়ল। এখন আমরা শুধু লুকিয়ে চুরিয়ে লিফটে বা সিঁড়িতে হঠাৎ দেখা হলে ২-৪টে কথা বলতাম, বা বারান্দা থেকে চোখের ইশারায় নিজেদের মনের কথা বলতাম। আন্টির মুখে সব সময় একটা উদ্বেগ আর ক্লান্তি লেগে থাকত। আমি দূর থেকে ওনার কষ্টটা বুঝতে পারতাম, কিন্তু কিছু করার ক্ষমতা আমার ছিল না। একদিন বিকেলে আমি অফিস থেকে ফিরছিলাম। লিফটে হঠাৎ আন্টির সাথে দেখা। উনি বাজারের ব্যাগ নিয়ে ফিরছিলেন। ওনার মুখটা খুব শুকনো দেখাচ্ছিল, চোখ দুটো ফোলা। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? উনি ফিসফিস করে বললেন, রতনবাবুর শরীরটা আজ খুব খারাপ নীলা। ডাক্তার এসেছিলেন, তিনি বলেছেন অবস্থা ভালো নয়, মনে হয় সময় আর বেশি বাকি নেই। ওনার কথা শুনে আমার মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। আমি ফ্লোরে বসে পড়লাম, ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আন্টি, কি বলছেন আপনি? আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আন্টি কান্নার স্বরে বললেন, সব শেষ হয়ে গেল নীলা। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমি একা হয়ে গেলাম। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। আন্টি, আমি আসছি, আপনি একা নন, আমি এখনই আসছি। আমি ফোনটা রেখে দিলাম। অফিসে যাওয়ার কথা ভুলে গিয়ে দ্রুত জামাকাপড় পাল্টে আন্টির ফ্ল্যাটের দিকে ছুটলাম। আমার মনে তখন হাজারো চিন্তা। একদিকে রতনবাবুর মৃত্যুতে এক ধরনের শোক, অন্যদিকে আন্টির প্রতি আমার দায়িত্ববোধ। আমি জানি এই মুহূর্তে আন্টির সবচেয়ে বেশি আমাকে প্রয়োজন। আন্টির ফ্ল্যাটে পৌঁছে দেখি অনেক মানুষ জড়ো হয়েছে। রতনবাবুর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আন্টি ফ্ল্যাটের ভেতরে বসেছিলেন, সাদা শাড়ি পরে, চোখ ফোলা। ওনার পাশে ওনার ছেলে ছিল, যে বিদেশ থেকে এসেছে। সেও খুব ভেঙে পড়েছিল। আমি ভিড়ের মধ্যে দিয়ে কোনো রকমে আন্টির কাছে পৌঁছালাম। উনাকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আন্টি আমাকে দেখে উনার চোখটা কেমন যেন জ্বলে উঠল। উনি শুধু আমার দিকে তাকালেন, আর আমি উনার চোখেই দেখলাম এক গভীর শোক আর একাকিত্ব। আমি ওনার হাতে আলতো করে হাত রাখলাম, যেন বলতে চাইলাম, আমি আছি আন্টি। উনি আমার হাতটা শক্ত করে ধরলেন, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। ওনার ছেলে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমাকে হয়তো চিনতে পারেনি। আমি আন্টির পাশে বসে রইলাম কিছুক্ষণ, তারপর ভিড়ের মধ্যে নিজেকে মিশিয়ে দিলাম। রতনবাবুর শেষকৃত্য সম্পন্ন হল। পুরো বিল্ডিং জুড়ে একটা বিষণ্ণতার ছায়া নেমে এসেছিল। পরের কয়েকদিন আন্টির ফ্ল্যাটে লোকের ভিড় লেগেই থাকত। আমি দূর থেকে আন্টিকে দেখতাম, ওনার কষ্টটা অনুভব করতাম। ওনার স্বামী মারা যাওয়ার পর উনি আরও একা হয়ে গেলেন। কিন্তু এই শোকের সময়েও আমাদের সম্পর্কটা ছিল গোপন, অদৃশ্য। আমি ওনাকে ফোন করতাম, মেসেজ করতাম। আন্টি সংক্ষিপ্ত উত্তর দিতেন, তুমি সাবধানে থেকো নীলা। সপ্তাহখানেক পর রতনবাবুর শ্রাদ্ধানুষ্ঠান শেষ হল। আত্মীয় স্বজনরা ধীরে ধীরে চলে গেল। আন্টির ছেলে অনির্বাণও আবার বিদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিল্ডিংটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। একদিন রাতে আন্টি আমাকে ফোন করলেন, নীলা, তুমি কি এখন একটু আসতে পারবে? আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আমি দ্রুত ওনার ফ্ল্যাটে গেলাম। দরজাটা খোলা ছিল। আমি ভেতরে ঢুকে দেখি আন্টি সোফায় চুপচাপ বসে আছেন, চারপাশে অন্ধকার। আমি দ্রুত লাইট জ্বালালাম। আন্টি, কি হয়েছে? আপনি এভাবে অন্ধকারে বসে আছেন কেন? উনি আমার দিকে তাকালেন। ওনার চোখে জল টলমল করছিল। আমি একা নীলা, আবার আমি একা হয়ে গেলাম। আমার সব আছে, কিন্তু কেউ নেই। আমি ওনার পাশে বসে ওনাকে জড়িয়ে ধরলাম। ওনার শরীরটা আমার স্পর্শে কেঁপে উঠল। আপনি একা নন আন্টি, আমি আছি তো আপনার পাশে। আন্টি আমার কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলেন। আমি ওনার পিঠে আলতো করে হাত বুলাতে লাগলাম। সেই রাতে আমরা দুজনেই একে অপরের আলিঙ্গনে আবদ্ধ ছিলাম। ওনার কান্না আমার হৃদয়ে এক গভীর কষ্টের জন্ম দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম ওনার এই শূন্যতা পূরণ করা কতটা কঠিন। আন্টি আমাকে বললেন, রতনবাবুর মৃত্যুর পর আমার জীবনটা আরও বেশি অনিশ্চিত হয়ে গেছে নীলা। আমি জানি না আমি কি করব। আমার ছেলে অনির্বাণও তার কাজ নিয়ে ব্যস্ত।
সেও হয়তো আমাকে বেশি সময় দিতে পারবে না। আমি বললাম, আপনার কোনো চিন্তা নেই আন্টি, আমি আপনার সব দায়িত্ব নেব, আমি সব সময় আপনার পাশে থাকব। আন্টি আমার দিকে তাকালেন। উনার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, ভালোবাসা, নির্ভরতা আর এক গভীর বিশ্বাস। উনি আমার হাতটা ধরে বললেন, তুমি আমার একমাত্র ভরসা নীলা, তুমি আমার জীবন। সেই রাত থেকে আমাদের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে গেল। এখন আর আমাদের দেখা করার জন্য রতনবাবুর বাইরে যাওয়ার অপেক্ষা করতে হতো না। আন্টির ফ্ল্যাটে আমার যাতায়াত আরও অবাধ হয়ে গেল। আমি প্রায় প্রতিদিনই আন্টির ফ্ল্যাটে থাকতাম, ওনার সাথে রাতের খাবার খেতাম, গল্প করতাম। আমরা দুজনেই একে অপরের জন্য এক নতুন আশ্রয় খুঁজে পেয়েছিলাম। তবে এই সম্পর্কের মধ্যে একটা নতুন ভয় আমাদের তাড়া করে বেড়াত। রতনবাবুর মৃত্যুর পর আশেপাশের লোকজনের কৌতূহল বেড়ে গিয়েছিল, বিশেষ করে আমার প্রতি আন্টির এই ঘনিষ্ঠতা। অনেকেই ভালো চোখে দেখত না। লিফটে বা নিচে হাঁটতে গিয়ে মাঝে মাঝে কিছু লোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত, যেন তারা আমাদের গোপন সম্পর্কটা সন্দেহ করছে। আন্টিও এটা বুঝতে পারতেন। উনি আমাকে বলতেন, নীলা, তুমি সাবধানে থেকো, লোকে কি ভাববে। আমি বলতাম, আমি কোনো কিছুর পরোয়া করি না আন্টি, আমি শুধু আপনার পাশে থাকতে চাই। কিন্তু আন্টি চাইতেন না যে আমাদের কারণে কোনো সমস্যা তৈরি হোক, তাই আমরা আরও বেশি সতর্ক হয়ে গেলাম। দিনের বেলায় পারতপক্ষে আমরা একসঙ্গে বাইরে যেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমি নিঃশব্দে আন্টির ফ্ল্যাটে যেতাম। সেই নীরবতাতেই আমাদের ভালোবাসা আরও গভীর হতো। আন্টির ছেলে অনির্বাণ মাঝে মাঝে ফোন করে খোঁজ নিত। আন্টি তার কাছে আমার কথা বলতেন না। আমি উনাকে জিজ্ঞাসা করতাম, অনির্বাণ যদি জানতে পারে? আন্টি দীর্ঘশ্বাস ফেলতেন। আমি জানি না নীলা, আমি চাই না সে কষ্ট পাক। সেও তো তার বাবার মৃত্যুতে শোকাহত। অনির্বাণ কিছুদিন পর আবার বিদেশে ফিরে গেল। আন্টি আবার একা হয়ে গেলেন। সেই শূন্যতা পূরণ করার জন্য আমি সব সময় তার পাশে থাকার চেষ্টা করতাম। আমাদের ফ্ল্যাটে আমি নিজের জন্য যতটা রান্না করতাম, আন্টির জন্য ততটাই করতাম। আমরা একসাথে বসে খাবার খেতাম, একে অপরের পাশে শুয়ে রাত কাটাতাম। একদিন রাতে আন্টি আমাকে তার হাত ধরে বললেন, নীলা, তুমি কি আমাকে বিয়ে করবে? উনার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি এটা আশা করিনি। আমাদের সম্পর্কটা ভালোবাসার নির্ভরতার ছিল, কিন্তু বিয়ের কথা আমি কখনো ভাবিনি। সমাজ এটাকে কিভাবে দেখবে, আমার বাবা মা কি এটা মেনে নেবেন? হাজারো প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি আন্টির দিকে তাকালাম। উনার চোখে ছিল এক অদ্ভুত আকুতি। আন্টি, আপনি কি বলছেন? আমরা তো... উনি আমার কথা কেড়ে নিয়ে বললেন, আমি জানি নীলা, এটা সমাজের চোখে অদ্ভুত, অবৈধ, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি আমার জীবন, আমার সব কিছু। তুমি কি আমাকে এভাবে একা ফেলে যাবে? আমি উনার দিকে তাকিয়েছিলাম। উনার চোখে জল টলমল করছিল। আমি জানি উনি কতটা কষ্ট পাচ্ছেন, কতটা একা। আমি উনাকে আর কষ্ট দিতে চাইনি। আমি উনাকে জড়িয়ে ধরে বললাম, আমি আপনাকে কখনো একা ফেলে যাব না আন্টি, আমি আপনাকে বিয়ে করব। উনার মুখে এক অদ্ভুত হাসি ফুটল। সেই হাসিটা ছিল আনন্দ, স্বস্তি আর ভালোবাসার মিশ্রণ। সেই রাতে আমরা দুজনেই এক নতুন সিদ্ধান্ত নিলাম। আমরা জানতাম এই সিদ্ধান্তটা খুব কঠিন হতে চলেছে। সমাজ, পরিবার সবাই আমাদের বিরুদ্ধে যাবে, কিন্তু আমরা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করলাম। পরের কয়েক সপ্তাহ আমাদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। আমরা দুজনেই আমাদের পরিবারকে আমাদের সিদ্ধান্তের কথা জানাতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো? আমার বাবা মা কি ভাববেন? আন্টির ছেলে অনির্বাণ কি বলবে? হাজারো দুশ্চিন্তা আমাদের তাড়া করে বেড়াত। আন্টি প্রথমে ওনার ছেলে অনির্বাণকে ফোন করলেন। অনির্বাণ বিদেশে ছিল। আন্টি তাকে ভয়ে ভয়ে বললেন, অনির্বাণ, আমি তোমার বাবার মৃত্যুর পর খুব একা হয়ে গেছি, আমি জানি না আমি কি করব। অনির্বাণ বলল, মা, তুমি একা কেন থাকবে? তুমি চাইলে আমাদের কাছে চলে আসতে পারো। আন্টি দীর্ঘশ্বাস ফেললেন। আমি এখানে থাকতে চাই অনির্বাণ, আমার সব স্মৃতি এখানেই আছে। তারপর আন্টি ধীরে ধীরে আমার কথা বললেন, আমাদের সম্পর্কের কথা বললেন। অনির্বাণ প্রথমে খুব রেগে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মা এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সে আন্টিকে অনেক কথা শোনাল। বলল, মা, তুমি কি পাগল হয়ে গেছ? এই বয়সে তুমি এসব কি করছো? সমাজ কি বলবে? আন্টি কেঁদে ফেললেন। আমি জানি অনির্বাণ, কিন্তু আমি নীলাকে ভালোবাসি। সে আমাকে নতুন জীবন দিয়েছে। অনির্বাণ ফোন কেটে দিল। আন্টি খুব ভেঙে পড়লেন। আমি ওনাকে সান্ত্বনা দিলাম, কোনো চিন্তা নেই আন্টি, অনির্বাণ হয়তো প্রথমে কষ্ট পাবে, কিন্তু সে একদিন ঠিকই বুঝবে। এরপর আমার পালা। আমি আমার বাবা মাকে ফোন করলাম। তারা আমাকে বিয়ে করার জন্য বারবার বলছিলেন।
আমি ভেবেছিলাম এইবার হয়তো তাদের বলবো যে আমি একজন নারীকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। কিন্তু যখন আমি তাদের বললাম, মা, আমি একজন মানুষকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, আমার মা খুব খুশি হলেন। আহা, তাই বুঝি? ছেলেটা কে, কি করে? ছবি দেখাতো, কবে আসছো তাকে নিয়ে? আমি সাহস করে বললাম, সে একজন নারী মা, আমার চেয়ে বড়, সে আমার পাশের ফ্ল্যাটে থাকে। আমার কথা শুনে মা ফোনটা কেটে দিলেন। কিছুক্ষণ পর বাবা আমাকে ফোন করলেন। তার গলাটা খুব শান্ত শোনাচ্ছিল, কিন্তু আমি তার ভেতরের রাগটা বুঝতে পারছিলাম। আমি বললাম, বাবা, আমি তাকে ভালোবাসি, আমার কাছে সে কোনো অবৈধ সম্পর্ক নয়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। বাবা বললেন, তোমার কোনো কথা শুনতে চাই না আমি, তুমি যদি এই সম্পর্কটা ছেড়ে না দাও তাহলে আমরা তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করব, তুমি আমাদের মেয়ে নও। আমার বাবা মাও আমাদের সম্পর্কটা মেনে নিলেন না। আমি খুব কষ্ট পেলাম, আমার নিজের পরিবার আমার বিরুদ্ধে চলে গেল। আমি নিজেকে খুব একা মনে করছিলাম। আমি আন্টির কাছে ফিরে গেলাম, ওনাকে আমার বাবা মায়ের কথা বললাম। আন্টিও খুব কষ্ট পেলেন। আমি জানতাম নীলা, এটা কঠিন হবে। আমরা দুজনেই নীরবতায় ডুবে গেলাম। আমাদের ভালোবাসার পথটা খুব কঠিন হতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছিলাম। কিন্তু আমরা একে অপরের হাত শক্ত করে ধরলাম, যেন বলতে চাইলাম, আমরা একা নই, আমরা একে অপরের পাশে থাকব। এই ঘটনার পর আমাদের জীবনটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠল। সমাজের চোখে আমরা ছিলাম অপরাধী, আমাদের পরিবার আমাদের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও আমাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের জন্য একমাত্র আশ্রয় হয়ে উঠলাম। আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা এই শহরের সব কিছু ছেড়ে অন্য কোথাও যাব, যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারব। আন্টি তার ফ্ল্যাট বিক্রি করার ব্যবস্থা করলেন, আর আমি আমার অফিসের চাকরিটা ছেড়ে দিলাম। আমাদের হাতে যেটুকু সঞ্চয় ছিল তা দিয়ে আমরা একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম। আমাদের এই সিদ্ধান্তটা ছিল খুব কঠিন। নিজের জন্মভূমি, নিজের চেনা পরিবেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াটা সহজ ছিল না। কিন্তু আমরা জানতাম, আমাদের ভালোবাসাকে বাঁচানোর জন্য এটাই একমাত্র পথ। আমরা একে অপরের চোখে তাকিয়েছিলাম, আর সেই চোখের গভীরে আমরা খুঁজে পেয়েছিলাম একে অপরের প্রতি অটুট বিশ্বাস আর ভালোবাসা। ফ্ল্যাট বিক্রির কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লাগল। এই সময়ে আন্টির ছেলে আবার ফোন করল। সে এবার একটু শান্ত হয়ে কথা মনে হচ্ছে যেন আমি নতুন করে বাঁচতে শিখছি। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ আন্টি, এটা আমাদের নতুন জীবন, আমাদের ভালোবাসা। আমরা ধীরে ধীরে আমাদের নতুন জীবন গুছিয়ে নিতে লাগলাম। আমি অনলাইনে ছোটখাটো ফ্রিল্যান্সিং কাজ খুঁজে নিলাম, যাতে আমাদের দুজনের খরচ চলে যায়। আন্টি বাগান পরিচর্যা করতেন আর আমাকে নতুন নতুন রান্না করে খাওয়াতেন। আমাদের জীবনটা সহজ ছিল, সাদামাটা ছিল, কিন্তু তাতে ছিল অনেক শান্তি আর ভালোবাসা। এখানে কেউ আমাদের চিনত না, কেউ আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলত না। আমরা দুজনেই একে অপরের পাশে থেকে স্বাধীনভাবে বাঁচতাম। সকালে একসাথে সমুদ্রের ধারে হাঁটতে যেতাম, বিকেলে চা খেতে খেতে গল্প করতাম। রাতের বেলা একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়তাম। একদিন রাতে আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম। চাঁদনি রাত, মৃদু বাতাস বইছিল। আন্টি আমার কাঁধে মাথা রেখেছিলেন। উনি ফিসফিস করে বললেন, নীলা, তুমি আমাকে এত ভালোবাসা দিলে যা আমি আমার সারা জীবনে পাইনি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি উনার কপালে আলতো করে চুমু খেলাম। আমিও আপনাকে ভালোবাসি আন্টি, আপনিই আমার পৃথিবী। সেই রাতে আমরা দুজনেই এক গভীর তৃপ্তিতে ডুবেছিলাম। আমাদের ভালোবাসা হয়তো সমাজের চোখে আজও অবৈধ, কিন্তু আমাদের কাছে তা ছিল জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আমাদের নিজেদের জগৎ তৈরি করে নিয়েছিলাম, যেখানে শুধু আমরা দুজনেই ছিলাম, আর ছিল আমাদের একে অপরের প্রতি অটুট ভালোবাসা। তবে প্রতিটি গল্পের মতোই আমাদের জীবনেও কিছু চ্যালেঞ্জ ছিল। এক নতুন শহরে নতুন করে মানিয়ে নেওয়া, আর্থিক সীমাবদ্ধতা আর মাঝে মাঝে অতীতের স্মৃতিগুলো আমাদের মনকে অস্থির করে তুলত। কিন্তু আমরা একে অপরের হাত ধরেছিলাম আর জানতাম যে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারব। আমার ফ্রিল্যান্সিং কাজ থেকে যা আয় হতো তা দিয়ে আমাদের মৌলিক প্রয়োজনগুলো মিটত, কিন্তু বিলাসিতা সম্ভব ছিল না। আন্টিও তার কিছু হাতের কাজ শিখতে শুরু করলেন, যেমন ক্রোশেট আর সেলাই, যা দিয়ে তিনি কিছু অতিরিক্ত আয় করতে পারতেন। আমরা দুজনেই একে অপরকে উৎসাহিত করতাম, নতুন কিছু শেখার জন্য, নিজেদেরকে আরও স্বাবলম্বী করার জন্য।
এই নতুন সংগ্রামের মধ্যেও আমাদের ভালোবাসা আরও পোক্ত হচ্ছিল। আমাদের বাড়ির পেছনের বাগানটা আন্টির জন্য ছিল এক শান্তির আশ্রয়। উনি প্রতিদিন সকালে বাগানে কাজ করতেন, নতুন নতুন ফুল আর সবজি গাছ লাগাতেন। আমি দেখতাম তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা আমি আগে কখনো দেখিনি। উনি আমাকে বলতেন, নীলা, এই বাগানটা আমার জীবনের মতো, যত্নে রাখলে সুন্দর হয় আর ভালোবাসলে ফল দেয়। আমি তার পাশে দাঁড়িয়ে উনার কথা শুনতাম আর মনে মনে ভাবতাম উনি কতটা জীবনবাদী। উনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছিলাম, যা আমার একঘেয়ে কর্পোরেট জীবনে আমি কখনো শিখতে পারিনি। আমাদের ফ্ল্যাটের প্রতিবেশী হিসাবে একজন বৃদ্ধ দম্পতি থাকতেন। তারা খুব ভালো মানুষ ছিলেন। তারা আমাদের দুজনকে বন্ধু হিসেবে দেখতেন আর আমাদের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। মাঝে মাঝে তারা আমাদের বাড়িতে আসতেন, গল্প করতেন আর তাদের জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। তাদের কাছে আমাদের সম্পর্কটা হয়তো শুধু দুটি নারীর বন্ধুত্ব ছিল, কিন্তু তাদের আন্তরিকতা আমাদের মনকে শান্তি দিত। একদিন বিকেলে আমি আর আন্টি আমাদের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বৃদ্ধ দম্পতি আমাদের কাছে এলেন। বৃদ্ধা মহিলাটি হেসে বললেন, তোমাদের দুজনকে দেখলে আমার খুব ভালো লাগে মা। এত মিল তোমাদের মধ্যে, যেন তোমরা দুজন দুজনের জন্য তৈরি। আন্টি আর আমি একে অপরের দিকে তাকালাম আর মৃদু হাসলাম। উনাদের এই সাধারণ কথাটাও আমাদের মনে এক অদ্ভুত আনন্দ দিচ্ছিল। আমাদের ভালোবাসা হয়তো সমাজে স্বীকৃতি না পেলেও অন্তত কিছু মানুষের কাছে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারছিলাম। তবে সবসময় সবকিছু মসৃণ ছিল না। মাঝে মাঝে অতীতের ভূত আমাদের তাড়া করত। আমার বাবা মার এই প্রত্যাখ্যান, অনির্বাণের নীরবতা, এই বিষয়গুলো আমার মনকে অস্থির করে তুলত। আমি জানতাম আমার বাবা মা হয়তো আমার জন্য খুব চিন্তিত, কিন্তু তারা তাদের প্রথাগত চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। আন্টিও মাঝে মাঝে রতনবাবুর কথা বলতেন। তার মনে হয়তো এক ধরনের অপরাধবোধ কাজ করত, কারণ তিনি তার স্বামীর মৃত্যুর পর এত দ্রুত আমার সাথে নতুন জীবন শুরু করেছিলেন। কিন্তু আমি তাকে সান্ত্বনা দিতাম, বোঝাতাম যে তিনি যা করেছেন তা ভালোবাসার জন্যই করেছেন। রতনবাবু হয়তো তাকে কখনোই সেই মানসিক শান্তি দিতে পারেননি যা তিনি আমার কাছে খুঁজে পেয়েছেন। নীলা, তুমি কি কখনো আমার কারণে নিজেকে অপরাধী মনে করো না? আন্টি একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, তার চোখে জল। আমি উনার হাতটা ধরে বললাম, কখনোই না আন্টি। আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। আমি কোনো অপরাধ করিনি, আমরা দুজনেই শুধু নিজেদের মনকে অনুসরণ করেছি। আন্টি আমার দিকে তাকালেন, উনার চোখে এক গভীর শান্তি। ধন্যবাদ নীলা, তুমিই আমার জীবন। আমাদের এই নতুন শহরে একটা ছোট কমিউনিটি ছিল, যেখানে আমরা ধীরে ধীরে নিজেদের একটা জায়গা করে নিচ্ছিলাম। আমি একটা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দিলাম, যেখানে আমি বাচ্চাদের পড়াতাম। আন্টিও মহিলাদের একটা সেলাই গ্রুপে যোগ দিলেন। আমরা দুজনেই সামাজিক কাজে যুক্ত হয়েছিলাম, যা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলছিল। এই নতুন পরিবেশে আমরা যেন নিজেদের এক নতুন পরিচয় খুঁজে পাচ্ছিলাম। আমরা আর সেই সমাজের ভয়ে লুকিয়ে থাকা মানুষ ছিলাম না। আমরা ছিলাম দুটি স্বাধীন নারী, যারা একে অপরকে ভালোবাসে আর নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচতে চায়। একদিন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অনুষ্ঠানে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছিলাম। আমি সমাজের বিভিন্ন রকম ভালোবাসার সম্পর্কের কথা বলছিলাম আর কিভাবে মানুষ তার পছন্দের মানুষকে বেছে নিতে পারে তা বলছিলাম। আমি সরাসরি আমাদের সম্পর্কের কথা বলিনি, কিন্তু আমার কথা বলার ধরন আর আবেগ দেখে অনেকেই বুঝতে পারছিলেন যে আমি হয়তো আমার নিজের জীবনের কথাই বলছি। অনুষ্ঠান শেষে অনেকেই আমার কাছে এলেন, আমাকে অভিনন্দন জানালেন। একজন বয়স্ক মহিলা আমার হাত ধরে বললেন, তোমার কথাগুলো খুব সুন্দর মা, ভালোবাসা কোনো বাধা মানে না, তুমি সুখী থেকো। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। মনে হল এই সমাজে হয়তো এখনও কিছু মানুষ আছেন যারা ভালোবাসাকে তার নিজের মতো করে দেখতে পারেন, সমাজের চোখে বিচার করেন না। আমি বাড়ি ফিরে আন্টিকে সব কথা বললাম। আন্টি খুব খুশি হলেন। দেখেছ নীলা, সব মানুষ একরকম নয়, কিছু মানুষ এখনও উদার মনের। সেই দিন থেকে আমার ভয়টা অনেকটাই কমে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা হয়তো কখনোই সমাজের চোখে পুরোপুরি বৈধতা পাবে না, কিন্তু আমরা নিজেদের জীবনে সুখী হতে পারব, আর সেটাই ছিল আসল কথা।
আমরা আমাদের ভালোবাসাকে কোনো গোপন বিষয় হিসেবে দেখতাম না। আমরা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতাম, একসাথে বাজারে যেতাম, পার্কে হাঁটতাম। যারা আমাদের চিনত তারা আমাদের একটা সাধারণ দম্পতি হিসেবেই দেখত। হয়তো তারা আমাদের সম্পর্কের গভীরতাটা পুরোপুরি বুঝত না, কিন্তু তারা আমাদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করত না। আমরা দুজনেই নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে নিয়েছিলাম, যেখানে একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা ছিল মূল ভিত্তি। আন্টি আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেন বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে। সকালে আমার জন্য চা তৈরি করে রাখা, আমার পছন্দের খাবার রান্না করা, আমার কাজকর্মে সাহায্য করা, এই সব কিছুই ছিল তার ভালোবাসার প্রকাশ। আর আমি তার একাকিত্ব আর শূন্যতা পূরণ করার চেষ্টা করতাম, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম, তাকে স্বপ্ন দেখতে শেখাতাম। আমাদের রাতগুলো ছিল গভীর আর শান্ত। একে অপরের পাশে শুয়ে আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতাম। আমরা একটা ছোট কফি শপ খোলার কথা ভাবছিলাম, যেখানে আমরা দুজন একসাথে কাজ করতে পারব। আন্টির হাতের রান্না আর আমার সাংগঠনিক দক্ষতা সবকিছু মিলিয়ে আমরা একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারব, এমনটাই আমাদের স্বপ্ন ছিল। এক সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আন্টি আমার দিকে তাকিয়ে হাসছেন। কি হয়েছে আন্টি, এভাবে হাসছ কেন? আমি জিজ্ঞাসা করলাম। উনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, আমি ভাবছিলাম আমার জীবনটা কত বদলে গেল তোমার সাথে দেখা হওয়ার পর। তুমি আমার জীবনে এক নতুন রং এনেছ নীলা। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আর আপনি আমার জীবনে এক নতুন অর্থ এনেছেন আন্টি, আপনিই আমার সব। আমাদের ভালোবাসাটা ছিল এমন এক গভীর নদী যা পাহাড়ের বুক চিরে তার নিজস্ব পথ খুঁজে নিয়েছে। হয়তো এই পথটা ছিল বন্ধুর, হয়তো এই পথটা ছিল সমাজের চোখে অগ্রহণযোগ্য, কিন্তু এই পথেই আমরা খুঁজে পেয়েছিলাম নিজেদের অস্তিত্ব, নিজেদের ভালোবাসা আর নিজেদের শান্তি। আমরা জানতাম জীবনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ আসবে, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আমরা একে অপরের হাত ধরেছিলাম আর বিশ্বাস করতাম যে আমরা সব বাধাকে অতিক্রম করতে পারব। আমাদের ভালোবাসাটা ছিল অমর, চিরন্তন। এইভাবে আমাদের দিন, মাস, বছরগুলো কেটে যাচ্ছিল। আমাদের সম্পর্কের বয়স বাড়ছিল আর তার সাথে বাড়ছিল আমাদের ভালোবাসার গভীরতা। আমরা একে অপরের প্রতিটি আনন্দ, প্রতিটি দুঃখের সঙ্গী হয়েছিলাম। আমাদের স্বপ্ন ছিল একটা কফি শপ খোলার, যা আমরা ধীরে ধীরে বাস্তব রূপ দিতে শুরু করেছিলাম। আমি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কফি শপ ম্যানেজমেন্টের ওপর একটা অনলাইন কোর্স করা শুরু করলাম। আন্টিও বিভিন্ন কফি রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন, তার হাতের জাদু ছিল অতুলনীয়। একদিন সকালে যখন আমরা একসাথে বসে কফি খাচ্ছিলাম, আন্টি বললেন, নীলা, তুমি জানো, আমার মনে হয় রতনবাবু মারা যাওয়ার আগে যদি এই সম্পর্কটা জানতে পারতেন তাহলে হয়তো তিনি এত কষ্ট পেতেন না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কেন আন্টি? আন্টি দীর্ঘশ্বাস ফেললেন। তার শেষ দিনগুলো খুব একাকিত্বে কেটেছিল নীলা। আমি চাইলেও তার কাছে বেশি সময় দিতে পারিনি, কারণ তিনি আমাকে কাছে আসতে দিতেন না। তার অসুস্থতার যন্ত্রণা তাকে আরও বেশি বিমর্ষ করে তুলেছিল। হয়তো তিনি চাননি যে আমি তার এই অবস্থা দেখি, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা যদি তার কাছে পরিষ্কার থাকত, তাহলে হয়তো তিনি আমাকে এত একা ফেলে যেতেন না, বা আমাদের জন্য কোনো সমাধানের পথ খুঁজে দিতেন। আন্টির কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। রতনবাবুর প্রতি আমার মনে একটা নতুন সহানুভূতি জন্মাল। অনির্বাণ বলল, আমি ভালো আছি মা, আমি তোমাকে দেখতে এসেছি। আন্টি আমাকে অনির্বাণের সাথে পরিচয় করিয়ে দিলেন। নীলা, সে আমার ছেলে অনির্বাণ, আর অনির্বাণ সে নীলা, সে আমার সাথে এই কফি শপটা চালায়। অনির্বাণ আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, আশ্চর্য, সন্দেহ আর কিছুটা সহানুভূতি। সে হয়তো আমাদের সম্পর্কের গভীরতাটা বুঝতে পারছিল না, কিন্তু সে দেখতে পারছিল যে তার মা আমার সাথে খুব সুখী। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মা, তুমি খুব ভালো আছো দেখে আমার খুব ভালো লাগছে। আমরা আর আন্টি একে অপরের দিকে তাকালাম। অনির্বাণের এই কথাগুলো আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনেছিল। হয়তো সে আমাদের সম্পর্কটাকে পুরোপুরি মেনে নিতে পারেনি, কিন্তু সে তার মায়ের সুখটাকে সম্মান করছিল। অনির্বাণ আমাদের কফি শপে কিছুক্ষণ বসল, কফি খেল। সে আমাদের সাথে অনেক কথা বলল, তার কাজ নিয়ে, তার জীবন নিয়ে। সে তার মায়ের সাথেও অনেক গল্প করল। সেই দিনটা ছিল আমাদের জন্য এক নতুন শুরু। অনির্বাণ আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যায়নি, সে হয়তো আমাদের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করতে চাইছিল। সেদিন রাতে আমি আর আন্টি আমাদের বাড়িতে ফিরে এলাম।
আন্টি খুব খুশি ছিলেন। নীলা, অনির্বাণ হয়তো আমাদের মেনে নিয়েছে, সে আমাদের ভালোবাসাকে সম্মান করতে শুরু করেছে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ আন্টি, ভালোবাসা একদিন ঠিকই জয় হয়। আমাদের জীবনটা এখন সম্পূর্ণ ছিল। আমাদের নিজেদের ব্যবসা, আমাদের নিজেদের বাড়ি, আর আমাদের একে অপরের প্রতি অটুট ভালোবাসা। আমরা জানতাম সমাজ হয়তো আমাদের সম্পর্ককে কখনো পুরোপুরি মেনে নেবে না, কিন্তু আমরা নিজেদের জীবনে সুখী হতে পারছিলাম, আর এটাই ছিল আমাদের কাছে আসল কথা। আমাদের কফি শপ নীল মিতালি কফি হাউস শুধু একটা ব্যবসা ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের স্বপ্নের জায়গা। এখানে এসে মানুষ শুধু কফি খেত না, তারা আমাদের ভালোবাসার গল্পটাও অনুভব করত। আমরা এখানে বসে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হয়েছিলাম, তাদের জীবনের গল্প শুনেছিলাম, আর তাদের সাথে নিজেদের গল্প শেয়ার করেছিলাম। জীবনের পথটা বন্ধুর হলেও আমরা একে অপরের হাত ধরে চলেছিলাম। আমাদের ভালোবাসাটা ছিল অদম্য, আর সেই ভালোবাসা নিয়েই আমরা আমাদের নতুন জীবনটা গড়ে তুলেছিলাম, যেখানে প্রতিটি দিন ছিল এক নতুন স্বপ্ন, এক নতুন শুরু। আর হ্যাঁ, আমি আমার প্রিয় পাঠকদের জন্য একটা বিশেষ জিনিস রেখেছিলাম, মনে আছে তো? আমার ইমো নাম্বারটা ছিল +8801800000। অনেকেই হয়তো মেসেজ করেছ, জানতে চেয়েছ আমাদের গল্পটা শেষ পর্যন্ত কি হলো। এই যে আমি আজ তোমাদের সেই বাকি অংশের গল্পটা বললাম। আশা করি তোমরা এর গভীরে ডুবেছ আর আমাদের ভালোবাসাটাকে অনুভব করেছ। হয়তো আমাদের গল্পটা সমাজের চোখে অদ্ভুত, কিন্তু আমাদের কাছে এটা ছিল পবিত্র, সত্য। জীবন তার নিজস্ব পথে চলে, আর ভালোবাসাও তার নিজস্ব রূপ খুঁজে নেয়। আমাদের গল্পটা হয়তো একটা দৃষ্টান্ত, যেখানে ভালোবাসা সব বাধা, সব নিয়মকানুন অতিক্রম করে নিজস্ব একটা জগৎ তৈরি করতে পারে। আমরা সুখী ছিলাম, আমরা ভালোবাসতাম, আর এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন তার কোনো লিঙ্গ, বয়স বা সামাজিক বন্ধন থাকে না। ভালোবাসা শুধু দুটি আত্মাকে এক করে দেয়, তাদের একাকিত্ব দূর করে, আর তাদের জীবনে এক নতুন অর্থ এনে দেয়। আমার গল্পের শুরুটা ছিল এক ফলোয়ারের পাঠানো গল্প দিয়ে, যার নাম প্রকাশ করতে চাইনি। কিন্তু এই গল্পের গভীরে ডুবে গিয়ে আমি অনুভব করেছি, এটা শুধু সেই ফলোয়ারের গল্প নয়, এটা এমন অনেক মানুষের গল্প যারা সমাজে লুকিয়ে নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। আমি নীলা, যে একসময় একাকিত্বে ভুগছিল, কিন্তু মিতালি আন্টিকে পেয়ে তার জীবনটা নতুন করে আবিষ্কার করল। আমাদের কফি শপ নীল মিতালি কফি হাউস আজও সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে আমি আর মিতালি আন্টি, এখন আমি তাকে শুধু মিতালি বলেই ডাকি, একসাথে দোকানে যাই। কাস্টমারদের হাসি গল্প শুনি, তাদের সাথে চা কফি শেয়ার করি। আমাদের বার্ধক্য আসছে, কিন্তু আমাদের ভালোবাসা আরও গভীর হচ্ছে। আমাদের হাতে হয়তো আর বেশি সময় নেই, কিন্তু আমরা জানি আমাদের ভালোবাসাটা চিরকাল থাকবে, কারণ ভালোবাসাটা অমর। আমরা যখন রাতে বাড়িতে ফিরে আসি, তখনও আমরা একে অপরের হাত ধরে থাকি। চাঁদনি রাতে সমুদ্রের বাতাস আমাদের চুল উড়িয়ে নিয়ে যায়, আর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি। সেই হাসিটা ছিল এক দীর্ঘ যাত্রার হাসি, এক কঠিন পথ পাড়ি দেওয়ার হাসি, আর এক অটুট ভালোবাসার হাসি। মিতালি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, নীলা, তুমি আমার জীবনে না এলে আমি হয়তো এই পৃথিবীতে এত সুখ পেতাম না। আমি তার হাতটা শক্ত করে ধরি আর বলি, আর আপনি না এলে আমি হয়তো নিজেকে কোনোদিন খুঁজে পেতাম না মিতালি। আমাদের গল্পটা এখানেই শেষ, কিন্তু ভালোবাসাটা চিরন্তন। যদি তুমিও এমন কোনো গল্প শুনে থাকো, বা তোমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকে যা তুমি শেয়ার করতে চাও, তাহলে আমাকে ইমোতে মেসেজ করতে পারো। মনে রেখো, ভালোবাসাটা শুধু ভালোবাসাই, তার কোনো সংজ্ঞা বা সীমানা নেই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এই ছিল নীলা এবং মিতালির অপ্রত্যাশিত প্রেমের গল্প, যা সমাজের বাঁধা ধরা ধারণাকে প্রশ্ন করে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তারা তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু ত্যাগ করেছিল, আর শেষ পর্যন্ত নিজেদের শান্তি ও সুখ খুঁজে পেয়েছিল। তাদের গল্পটা হয়তো অনেককে সাহস যোগাবে নিজেদের ভালোবাসার জন্য লড়াই করতে, সমাজের চোখ এড়িয়ে নিজেদের মতো করে বাঁচতে। তাদের কফি শপ নীল মিতালি কফি হাউস শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। সেখানে আগত প্রতিটি কাস্টমার
কাস্টমার তাদের আন্তরিকতা এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও মমতা অনুভব করতে পারতেন। সেই কফি শপের প্রতিটি কোণে যেন তাদের ভালোবাসার ছোঁয়া লেগেছিল। টেবিল চেয়ারগুলো থেকে শুরু করে দেয়ালে টাঙানো ছবি, এমনকি কফির কাপে আঁকা ছোট হার্ট শেপ, সবকিছুই বলতো এক গভীর আত্মিক সংযোগের কথা। বয়সের সাথে সাথে তাদের জীবনে আরও অনেক পরিবর্তন এসেছিল। মিতালির ছেলে অনির্বাণ মাঝে মাঝে আসত, তাদের সাথে সময় কাটাত। সে এখন তাদের সম্পর্ককে পুরোপুরি মেনে নিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে তার মায়ের সত্যিকারের সুখ কিসে। অনির্বাণ তাদের কফি শপেও সাহায্য করত, বিশেষ করে যখন নতুন কিছু প্রযুক্তিগত বিষয় বা ব্যবসার প্রসারের কথা আসত। তার উপস্থিতি তাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল, যা তাদের একাকিত্বের বোধ অনেকটাই কমিয়ে দিয়েছিল। আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক অবশ্য পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আমি তাদের চিঠি লিখতাম, আমার সুখের কথা জানাতাম। হয়তো তারা কোনোদিন আমাকে সরাসরি মেনে নেবেন না, কিন্তু আমি জানি তাদের মনে আমার জন্য একটা জায়গা সবসময়ই থাকবে। ভালোবাসার এই পথটা কখনো কখনো খুব নিঃসঙ্গ হয়, কিন্তু সেই নিঃসঙ্গ পথেই আমরা নিজেদেরকে আবিষ্কার করতে পারি। একদিন আমাদের কফি শপে এক সাংবাদিক এলেন। তিনি আমাদের গল্প শুনে খুব মুগ্ধ হলেন। তিনি আমাদের একটা ইন্টারভিউ নিতে চাইলেন, আমাদের ভালোবাসার গল্পটা বিশ্বের কাছে তুলে ধরতে চাইলেন। আমরা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ আমরা সবসময় আমাদের সম্পর্কটা গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মিতালি আমাকে সাহস দিলেন। নীলা, মিতালি বললেন, আমাদের গল্পটা হয়তো অনেক মানুষকে সাহস যোগাবে। আমাদের আর লুকিয়ে থাকার প্রয়োজন নেই, আমরা তো কোনো ভুল করিনি। আমরা সাংবাদিকের সাথে কথা বললাম। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি ভালোবাসার স্মৃতি তার সাথে শেয়ার করলাম। সাংবাদিক খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনলেন, আর আমাদের গল্পটা একটা পত্রিকায় প্রকাশিত হল। আমাদের গল্প প্রকাশিত হওয়ার পর আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। কিছু মানুষ আমাদের সমর্থন করলেন, কিছু মানুষ সমালোচনা করলেন, কিন্তু আমরা আর কোনো কিছুর পরোয়া করতাম না। আমরা জানতাম আমাদের ভালোবাসাটা সত্য, আর এটাই ছিল আসল কথা। আমাদের কফি শপটা আরও জনপ্রিয় হয়ে উঠল। অনেক মানুষ আমাদের গল্প শুনে কফি খেতে আসতেন, আমাদের সাথে কথা বলতে আসতেন। আমরা তাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতাম, তাদের কথা শুনতাম। আমরা যেন এক নতুন কমিউনিটি তৈরি করে ফেলেছিলাম, যেখানে ভালোবাসা আর সহানুভূতির কোনো শেষ ছিল না। আমাদের চুল সাদা হয়ে আসছিল, চামড়ায় ভাঁজ পড়ছিল, কিন্তু আমাদের চোখের দিকে তাকালেও এখনও সেই একই গভীর ভালোবাসা দেখা যেত, যা প্রথম দিন থেকেছিল। আমরা একে অপরের হাত ধরে সমুদ্রের ধারে হাঁটতে যেতাম, সূর্যাস্ত দেখতাম। আমাদের জীবনটা ছিল এক পূর্ণতার গল্প, এক ভালোবাসার জয়গাথা। আমাদের জীবনের শেষ দিনগুলোতেও আমরা একে অপরের পাশে ছিলাম। আমাদের ভালোবাসাটা ছিল এক চিরন্তন শিখা, যা কখনো নিভবে না। হয়তো আমাদের শরীরটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা আর আমাদের ভালোবাসা চিরকাল থাকবে, পৃথিবীর বুকে এক নীরব ভালোবাসার দৃষ্টান্ত হয়ে। সব শেষে আমি শুধু এটুকুই বলতে চাই, ভালোবাসা তার নিজস্ব ভাষা তৈরি করে, তার নিজস্ব পথ তৈরি করে। কোনো সামাজিক বাধা, কোনো প্রথাগত নিয়ম ভালোবাসাটাকে আটকে রাখতে পারে না। যদি তুমি সত্যিকারের ভালোবাসো, তাহলে তুমি তা প্রকাশের জন্য যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবে। নীলা এবং মিতালির গল্পটা তারই এক সুন্দর প্রমাণ। তাদের গল্পটা আমাকে শিখিয়েছে যে জীবন এক অদ্ভুত যাত্রা, যেখানে অপ্রত্যাশিত মোড় আসে, যেখানে তুমি এমন কিছু খুঁজে পাও যা তুমি কখনো কল্পনাও করনি। আমি আমার ফলোয়ারের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কারণ এই গল্পটা আমাকে নিজের ভেতরের অনেক সত্য খুঁজে পেতে সাহায্য করেছে। ভালোবাসার কোনো বয়স, লিঙ্গ বা নির্দিষ্ট কাঠামো নেই, ভালোবাসা শুধু ভালোবাসাই। মিতালিকে আমি আজও আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ মনে করি। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। আমরা একসাথে হেসেছি, কেঁদেছি, স্বপ্ন দেখেছি এবং তা পূরণও করেছি। আমাদের জীবনটা হয়তো সবার মতো প্রথাগত ছিল না, কিন্তু আমাদের ভালোবাসার গভীরতা কোনো প্রথাগত সম্পর্কের চেয়ে কম ছিল না, বরং অনেক বেশিই ছিল। আমাদের কফি শপে এখন অনেক তরুণ তরুণী আসে, যারা আমাদের গল্পটা জানে। তারা আমাদের দেখে উৎসাহিত হয়, সাহস পায়। কেউ কেউ তাদের নিজেদের সম্পর্কের গল্প আমাদের সাথে শেয়ার করে, যা আমাদের আরও বেশি করে বুঝতে সাহায্য করে যে আমাদের মতো মানুষ সমাজে আরও অনেক আছে, যারা লুকিয়ে বা প্রকাশ্যেই নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে। অনির্বাণ এখন সেই নিজেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে তার মা এবং আমাদের কফি শপের প্রতি অনেক যত্নশীল। সে জানে যে তার মা সুখী এবং নিরাপদ, আর সেটাই তার
জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনির্বাণ মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে আসত, যারা আমাদের গল্প শুনে অবাক হতো, কিন্তু ধীরে ধীরে তারাও আমাদের সম্পর্ককে সম্মান করতে শুরু করেছিল। সমাজের এই পরিবর্তনগুলো আমাদের আরও বেশি আশা দিত। তবে এই দীর্ঘ যাত্রায় কিছু মানুষ আমাদের দিকে সবসময় কীর্যক দৃষ্টিতে তাকাত, এমনকি কিছু নিন্দুক আমাদের নিয়ে নানান কুৎসা রটাত। কিন্তু আমরা এসব নিয়ে আর মাথা ঘামাতাম না, কারণ আমরা নিজেদের মধ্যে এতটা শক্তিশালী বন্ধন তৈরি করে ফেলেছিলাম যে বাইরের কোনো নেতিবাচক শক্তি আমাদের ভালোবাসার কাছে তুচ্ছ মনে হতো। আমরা একে অপরের হাত ধরে মাথা উঁচু করে হাঁটতাম, কারণ আমরা জানতাম আমরা কোনো ভুল করিনি, আমরা শুধু ভালোবাসাকে বেছে নিয়েছিলাম। আমাদের জীবন ছিল এক নিভৃত শান্ত সমুদ্রের মতো, যেখানে ঢেউ আছে, ঝড় আছে, কিন্তু গভীরের শান্তিটা সব সময়ই অটুট। আমরা দুজনেই একে অপরের জন্য এক দুর্ভেদ্য আশ্রয় হয়ে উঠেছিলাম। দিনের শেষে যখন দোকানের আলো নিভে যেত আর আমরা বাড়িতে ফিরে আসতাম, তখনও আমাদের মধ্যে সেই একই উষ্ণতা আর ভালোবাসার স্পন্দন থাকত। মিতালি প্রায়ই বলতো, নীলা, তুমি আমার জীবনে এক শীতকালের পর বসন্ত এনেছ, তোমার স্পর্শে আমার সব শূন্যতা পূরণ হয়েছে। আমি তার ভেজা চুলে হাত বুলিয়ে দিতাম আর তার কপালে আলতো করে চুমু খেতাম। আর আপনি আমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন মিতালি, আপনার চোখে আমি আমার নিজেকে দেখতে পাই। আমাদের গল্পটা হাজার হাজার শব্দের জাল বুনেছে, কিন্তু এর সারমর্ম একটাই, ভালোবাসা। সেই ভালোবাসা যা সকল সামাজিক গণ্ডি, সকল প্রথাগত চিন্তাধারাকে অতিক্রম করে দুটি মানুষের আত্মাকে এক করে দেয়। এই পৃথিবীর বুকে নীলা ও মিতালির মতো আরও অনেক নিভৃত ভালোবাসার গল্প আছে, যা হয়তো কখনো আলোয় আসে না, কিন্তু তাদের নিজস্ব জগতে তারা অমর হয়ে থাকে। আমরা এখন বার্ধক্যের শেষ সীমায়, আমাদের শারীরিক শক্তি কমে এলেও আমাদের ভালোবাসার শিখা আরও উজ্জ্বল হয়েছে। রাতের বেলায় যখন আমরা বিছানায় শুয়ে থাকি, তখন মিতালি আমার হাতটা শক্ত করে ধরে। তার হাতের উষ্ণতা আমার মনকে এক অদ্ভুত শান্তি দেয়। আমি জানি এই ভালোবাসাটা কোনো দিন শেষ হবে না, এটা আমাদের মৃত্যুর পরেও আমাদের আত্মায় মিশে থাকবে, এক অনন্ত সম্পর্কের প্রতীক হয়ে। মিতালি প্রায়ই আমাকে তার পুরনো দিনের কথা বলতো, তার ফেলা আসা জীবনের কথা বলতো, তার অবহেলা শৈশব, তার একাকী কৈশোর আর তার বিবাহিত জীবনের শূন্যতা। আমি বুঝতাম কিভাবে এ সব কিছু